ব্যারিস্টার ফুয়াদ তিনি সম্প্রতি একটি জাতীয় টেলিভিশনের টক শোতে দাবি করেছেন যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বা প্রতিষ্ঠা নিয়ে আর কি। তো সেখানে তিনি উল্লেখ করেছেন যে আওয়ামী লীগ ৪৯ সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের দ্বারা প্রতিষ্ঠিত। প্রথমত এই ব্যাখ্যাটি বা উপস্থাপনাটি বা দাবিটি সম্পূর্ণ ভুল, ঐতিহাসিকভাবে ভুল। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন, তবে সেটা আওয়ামী লীগ না, সেটা ছিল আওয়ামী মুসলিম লীগ। তো সত্য ইতিহাস সবার আসলে জানা দরকার। সত্য ইতিহাস না জানলে অনেকেই সত্যটাকে মিথ্যে চাদরে মুড়ে নিজেদের ব্যক্তিগত এজেন্ডা বা নিজেদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তারা এইসব কিছু করতেছে। সো আজকে আমরা আওয়ামী মুসলিম লীগ গঠন নিয়ে কথা বলতে চাই বা কথা বলবো, এবং আশা করি ব্যারিস্টার ফুয়াদ সাহেব যদি আমাদের এই লাইভটি শোনেন বা দেখেন, তিনি অবশ্যই তার বক্তব্য প্রত্যাহার করবে বলে আশা করি। তাহলে আমরা শুরু করতে পারি। পাকিস্তান প্রতিষ্ঠার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নতুন প্রতিজ্ঞা বুকে ধারণ করে কয়েকজন সহযোদ্ধা সহ কলকাতার রাজনৈতিক জীবন জগৎ ছেড়ে ঢাকায় চলে আসেন। পাকিস্তানকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসাবে গড়ে তোলার সংগ্রামে অংশ নেওয়া তার স্বপ্ন ছিল, কিন্তু ঢাকায় আসার পর নিজ পার্টি মুসলিম লীগ সরকারের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি তাকে দারুণভাবে আহত করে। তিনি মুসলিম লীগের রক্ষণশীল ক্ষমতাসীন নেতাদের চক্রান্ত, হীনমন্যতা ও খামখেয়ালিপনা দেখে ক্ষুব্ধ হওয়ার পরও কিশোর বয়সে যুক্ত হওয়া পছন্দের দল মুসলিম লীগকে ছেড়ে যেতে চাননি। তিনি শেষ পর্যন্ত চেয়েছিলেন এই দলটির সাথে যুক্ত থেকে কাজ করতে, কিন্তু অপরিণামদর্শী নেতৃবৃন্দ তাকে সেটি করতে দেয়নি। কাজেই পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে বঙ্গবন্ধুকে রাজনৈতিক নতুন একটি দল গঠনের চিন্তা করতে হয়। কিন্তু সে সময় সরকার বিরোধী রাজনৈতিক দল গঠন করা সহজ ব্যাপার ছিল না, কারণ মুসলিম লীগের নেতাকর্মীরা তো ছিলেনই। দেশভাগের পূর্ব সময় থেকে শহর, গ্রাম, গঞ্জের মসজিদের মক্তবের ইমাম, মুয়াজ্জিন, মাওলানা, মুন্সি সকলেই প্রচারণা চালিয়েছে পাকিস্তানের পক্ষে, একটি স্বপ্ন ঘোর সৃষ্টি করেছিলেন। স্কুল কলেজের মুসলিম শিক্ষক কর্মচারীরাও এই কাজে কম ভূমিকা রাখেননি। প্রচারণার ডামাডোলে সাধারণ বাঙালি মুসলিম সমাজে বিশ্বাস স্থাপিত হয়েছিল যে বিশ্বময় ইসলামের ঝান্ডা পুনঃপ্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে পাকিস্তান প্রতিষ্ঠিত হচ্ছে। শুধু ধর্মীয় ব্যাপারটিই নয়, ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের লুণ্ঠন বন্ধ করে পাকিস্তান হয়ে উঠবে দেশবাসীর জন্য কল্যাণময় রাষ্ট্র। জমির খাজনা মাপ সহ ভাত কাপড়ের নিশ্চয়তা দেবে পাকিস্তান, এই বিশ্বাসও সমাজে মধ্যবিত্ত বাঙালির মনে জন্ম নিয়েছিল। সুতরাং নবগঠিত পাকিস্তানের প্রতি প্রায় সকল বাঙালি মুসলমানের প্রবল ভালোবাসা গ্রন্থিত ছিল। মুসলিম লীগের দলীয় অন্তর্দ্বন্দ্ব সেটা কেবল উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপার ছিল। সেই অন্তর্গত বিরোধের স্বরূপ এবং সেকেন্দ্রিক হীনমন্যতার কথা বৃহত্তম বাঙালি মুসলিম সমাজের জানা থাকার কথা নয়। কাজেই সামাজিক ও রাজনৈতিক বিশ্বাসের কারণে কলকাতা ফেরত বা ঢাকাস্থ কোনো নেতার পক্ষে পাকিস্তান ও মুসলিম লীগের সুবিধাবাদী নেতৃবৃন্দের বিপক্ষে অবস্থান নেওয়া সম্ভব ছিল না। সে সময় পূর্ব পাকিস্তানে মুসলিম লীগের রাজনীতিতে একছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন খাজা নাজিমউদ্দিন। এই প্রেক্ষাপটে সোহরাওয়ার্দীর ভাবশিষ্য অনেক নেতাকর্মী অস্তিত্ব রক্ষার তাগিদে তার সাথে তাল মিলিয়ে চলছিলেন। মোহাম্মদ আলী, তোফাজ্জল আলী, ডাক্তার মালেক মুসলিম লীগের এমএলএদের মধ্যে একটি ধারা সৃষ্টি করতে চাইলে জিন্নাহ তাদের ডেকে ধমক দিয়ে খাজা নাজিমউদ্দিনের সাথে কাজ করার নির্দেশ দিয়ে চুপ করিয়ে দেন। এখানেই শেষ নয়, পাকিস্তানের ক্ষমতাসীন রক্ষণশীল নেতারা তাদের ভবিষ্যৎ রাজনীতির পথ নিষ্কণ্টক করার অভিপ্রায়ে সোহরাওয়ার্দী সমর্থক ও উদারপন্থী নেতাদের সমন্বয়ে গঠিত মুসলিম লীগের পুরনো কমিটি ভেঙে দিয়ে মাওলানা আকরাম খাঁকে আহ্বায়ক করে নতুন অ্যাডহক কমিটি গঠন করেন। পরবর্তী সময়ে এই কমিটি প্রত্যেক জেলায় ৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে দেয়। জেলা কমিটি সমূহেও স্থান পায় সোহরাওয়ার্দী ও মুসলিম লীগের উদারপন্থী চেতনা বিরোধী খাজা নাজিমউদ্দিনের সমর্থক নেতৃকর্মী। এই অপরিণামদর্শী কাজের নেপথ্যে বিশেষ ভূমিকা রেখেছিলেন চৌধুরী খালিকুজ্জামান, যিনি মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের গভর্নর জেনারেল হওয়ার পর মুসলিম লীগের সভাপতি মনোনীত হন এবং যিনি প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান সহ
পূর্ব ও পশ্চিম পাকিস্তানের রক্ষণশীল নেতাদের সমর্থন পুষ্ট ছিলেন। এ প্রসঙ্গে বঙ্গবন্ধু একটা লেখায় উল্লেখ করেন, তিনি পশ্চিম পাকিস্তান মুসলিম লীগ ও পূর্ব পাকিস্তান মুসলিম লীগ প্রতিষ্ঠান ভেঙে দিয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করলেন। পাঞ্জাবও ভাগ হয়েছিল, কিন্তু পাঞ্জাব মুসলিম লীগ ভাঙলেন না, সীমান্ত প্রদেশও না, একমাত্র বাংলাদেশ। কারণ এখানে সোহরাওয়ার্দী সাহেবের সমর্থক বেশি, তাই নতুন করে লীগ করতে হবে নাজিমউদ্দিন সাহেবের সমর্থক দিয়ে। আমরা তাড়াতাড়ি 112 জন কাউন্সিল সদস্যের দস্তখত নিয়ে একটি রিকুইজিশন সভা আহ্বান করার দাবি করলাম। আমি ঘুরে ঘুরে দস্তখত সংগ্রহ করলাম। মাওলানা আকরাম খাঁ সাহেবের কাছে পৌঁছাতে হবে এই নোটিশটি। আমি তাকে সালাম করে তার হাতে নোটিশটি দিলাম। পরদিন আজাদ কাগজে তিনি নোটিশটি এবং যারা দস্তখত করেছে তাদের নাম চেপে দিলেন এবং বিবৃতি মারফত ঘোষণা করলেন যে রিকুইজিশন সভা আহ্বান করার ক্ষমতা কারো নাই, কারণ পুরানা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে। এখন তিনি পূর্ব পাকিস্তান মুসলিম লীগের অ্যাডহক কমিটির সভাপতি, অর্থাৎ আমরা কেউই আর মুসলিম লীগের সদস্য নই। এভাবে মুসলিম লীগ থেকে আমরা বিতাড়িত হলাম। অনেকেই চুপ করে গেল, আমরা রাজি হলাম না, শেষ পর্যন্ত চেষ্টা করে দেখব বলে। পাকিস্তানের ক্ষমতাসীন নেতৃবৃন্দ দলকে পকেটস্থ করার এই নিন্দনীয় আচরণের পরও সোহরাওয়ার্দী সমর্থক ও উদারপন্থী অংশ দলকে দ্বিখণ্ডিত না করার প্রত্যয়ে মুসলিম লীগের সাথে যুক্ত থাকার সর্বোত্তক চেষ্টা করেছেন। শামসুল হক ও শেখ মুজিবুর রহমান 150 মোগলটুলি কার্যালয়ের ওয়ার্কার্স ক্যাম্প করে অ্যাডহক কমিটির থেকে বাদ পড়ে যাওয়া নেতাকর্মীদের একত্রিত করে ও তাদের সাথে মতবিনিময় করেন। পরে তারা অ্যাডহক কমিটির আহ্বায়ক মাওলানা আকরাম খাঁর সাথে দেখা করে তাদের দলের রসিদ বই দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন, কিন্তু ক্যাম্পে যোগ দেওয়া নেতাকর্মীদের তিনি মুসলিম লীগ বিরোধী আখ্যা দিয়ে তাদের রসিদ বই দিতে অস্বীকার করেন। এই ঘটনা পূর্ব পাকিস্তান মুসলিম লীগে বিভক্তি আনতে বড় ভূমিকা পালন করে। এ প্রসঙ্গে বিখ্যাত রাজনীতিবিদ আবুল মনসুর আহমেদ লিখেছেন, নিজের কাগজ ইত্তেহাদে এই অদূরদর্শিতার কঠোর নিন্দা করেছিলাম। বলিয়াছিলাম যে যেসব দেশে একদলীয় শাসন চালু আছে সেখানেও রুলিং পার্টির দরজা এমন করিয়া বন্ধ করা হয় নাই। লীগ নেতৃবৃন্দের মনোভাব ছিল অযৌক্তিক ও অবৈজ্ঞানিক। কায়েদে আজমের জীবিতকালেই শাসক গোষ্ঠী ও তাদের সমর্থকেরা এই নীতি অনুসরণ করিয়াছিলেন দেখিয়া আমার মনে কম ধান্দা লাগে নাই। ওয়ার্কার্স ক্যাম্প গঠন ও মৌলানা আকরাম খাঁর সাথে দেখা করে শামসুল হক ও শেখ মুজিবুর রহমান কাজ শেষ করেননি। তারা পাঞ্জাব প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি মিয়া ইখতিয়ার উদ্দিন ঢাকায় এলে তার সাথে দেখা করে মুসলিম লীগ সভাপতি চৌধুরী খালিকুজ্জামানকে বলে দলের রসিদ বই দেবার ব্যবস্থা করার অনুরোধ করেন। তিনি প্রতিশ্রুতি দিলেও পশ্চিম পাকিস্তানে ফিরে গিয়ে কোনো ভূমিকা রাখেননি। অ্যাডহক কমিটিতে তাদের অন্তর্ভুক্ত করতে সর্বশেষ চাপ দিতে শামসুল হক ও শেখ মুজিবুর রহমান ঢাকায় বড় একটি সম্মেলন করার চেষ্টা করেন। সরকারের প্রতিবন্ধকতার কারণে ঢাকায় কোনো সমাবেশ করতে না পেরে তারা নারায়ণগঞ্জ রহমতুল্লাহ ইনস্টিটিউটে সম্মেলন করার সিদ্ধান্ত নেন, কিন্তু পুলিশের বাধার কারণে সেখানেও সম্মেলন করতে পারেননি। পরে শামসুল হক, শেখ মুজিবুর রহমান প্রমুখ নারায়ণগঞ্জের পাইকপাড়া ক্লাবে সমবেত হয়ে একটি সভা করেন। সে সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে তাদের প্রতি পূর্ব পাকিস্তান সরকার ও অ্যাডহক কমিটির আহ্বায়কের আচরণ জানানোর জন্য দ্রুত একটি কমিটি মুসলিম লীগ সভাপতি চৌধুরী খালিকুজ্জামানের সাথে করাচি গিয়ে সাক্ষাৎ করবেন। কমিটির সদস্যরা তাকে ওয়ার্কার্স ক্যাম্প আয়োজক নেতাদের রসিদ বই দিয়ে মুসলিম লীগে কাজ করার পথ তৈরি করে দিতে অনুরোধ করবেন। সিদ্ধান্ত মতো মিসেস আনোয়ারা খাতুন ও আতাউর রহমান খান সমন্বয়ে গঠিত একটি কমিটি করাচি গিয়ে চৌধুরী খালিকুজ্জামানের সাথে দেখা করে সামগ্রিক বিষয় খুলে বলেন, কিন্তু তিনি তাদের কথার মূল্য দেননি। রসিদ বই প্রদানের বিষয়টি প্রাদেশিক মুসলিম লীগের অ্যাডহক কমিটির এখতিয়ারভুক্ত বলে তিনি সাফ জানিয়ে দেন। মুসলিম লীগ নেতাদের স্বেচ্ছাচারিতা, সোহরাওয়ার্দী সমর্থকদের বাদ দিয়ে দলকে পকেটস্থ করে ফেলার চক্রান্ত, পাকিস্তান আন্দোলনের একনিষ্ঠ মুসলিম লীগ নেতাদের দল থেকে বাধ্য করা, সোহরাওয়ার্দীর বিপক্ষে অপপ্রচার, রাজনৈতিক নিপীড়ন সহ নানা কারণে 1949 সালের শুরুর দিকে শামসুল হক, বঙ্গবন্ধু সহ উদারপন্থী ছাত্র নেতৃবৃন্দ মুসলিম লীগের বিপক্ষে একটি রাজনৈতিক দল গঠনের চিন্তা শুরু করেন। এখানে একটা মজার জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে
49 সালে আওয়ামী মুসলিম লীগ গঠিত হলেও এখন পর্যন্ত বড় কোনো নেতা কিন্তু আওয়ামী মুসলিম লীগ গঠন করার জন্য চিন্তা ভাবনা করেন নাই। তৎকালীন সময়ের ছাত্র নেতৃবৃন্দের যারা ছাত্র নেতাদেরকে তখন লিড দিত, তাদের ভিতরে 2 জন শামসুল হক বঙ্গবন্ধু সহ এবং উদারপন্থীর আরও বেশ কিছু ছাত্র নেতৃবৃন্দ তারা চিন্তা করলেন যে মুসলিম লীগ থেকে আকরাম খাঁর সাথে মানে তত্ত্বাবধানে লিয়াকত আলী খান সহ যারা এই সময়ে যারা হচ্ছে এখন লিড দিতেছে, তাদের অধীনস্থ মুসলিম লীগ, পূর্ব পাকিস্তান মুসলিম লীগের থেকে যারা বিতাড়িত হয়েছেন এবং কারা বিতাড়িত হয়েছিলেন মূলত পূর্ব বাংলার যারা মানে পূর্ব পাকিস্তানের তৎকালীন সময়ের যারা সোহরাওয়ার্দী সাহেবের রাজনীতি করতেন এবং তাদের যে উদারপন্থী যে রাজনীতির যে মানে অংশটা ছিল তারা বাদ পড়লো এবং তাদেরকে একত্রিত করে একটা ছাতার নিচে রাখার জন্য শামসুল হক সাহেব এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব এরা 2 জন 1949 সালের শুরুর দিককার সময়ে একটা রাজনৈতিক দল গঠন করার চিন্তা করলেন, যে দলটার পরবর্তীতে আওয়ামী মুসলিম লীগ নামে প্রতিষ্ঠিত হয়। উল্লেখ্য যে পাকিস্তান প্রতিষ্ঠার পরবর্তী অল্প সময়ের মধ্যে প্রশাসনিক দুর্নীতি, স্বজনপ্রীতি, খাদ্যসহ নানা সংকট মোকাবেলায় ব্যর্থতাজনিত কারণে সরকারের জনপ্রিয়তা ও পাকিস্তানের প্রতি বাঙালির মোহ কিছুটা ভাটা পড়ে। নানা কারণে সময়টি সরকার বিরোধী নতুন রাজনৈতিক দল গঠনের উপযুক্তও হয়ে ওঠে। তারপরও সেই সময় ক্ষমতাধিষ্ঠিত মুসলিম লীগের কঠোর অবস্থানের বিপক্ষে গিয়ে দল গঠনের মতো জাতীয় পর্যায়ের নেতা তারা খুঁজে পাচ্ছিলেন না। প্রদেশের ক্ষমতাসীন মুসলিম লীগ নেতাদের দাপটের কাছে নতি স্বীকার করে সে সময় খাজা নাজিমুদ্দিনের প্রতিপক্ষ নেতারাও ক্ষমতার মোহে তার পক্ষ অবলম্বন করেছেন। নিরপেক্ষ অবস্থানে 2-1 নেতা থাকলেও বিরোধী দল গঠনের মতো তাদের সামর্থ্য ছিল না। তখন বিরোধী দল গঠনের একমাত্র ক্ষমতা ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দীর, কিন্তু তিনি তখন পর্যন্ত পূর্ব পাকিস্তানের রাজনীতিতে যুক্ত হননি। এ সময় 27 এপ্রিল টাঙ্গাইলের একটি উপনির্বাচনে মুসলিম লীগের জাদ্রেল প্রার্থী জমিদার খুররম খান পন্নীকে পরাজিত করে শামসুল হক এমএলএ নির্বাচিত হন। বিজয় পরবর্তীকালে শামসুল হককে ঢাকায় বিপুলভাবে গণসংবর্ধনা দেওয়া হয়। শামসুল হকের এই বিজয় একদিকে সরকার বিরোধী পক্ষের মনে শক্তি সঞ্চার করে, অন্যদিকে ক্ষমতাসীনদের মনোবল দুর্বল করে দেয়। কারণ ক্ষমতাসীন সরকার প্রচুর অর্থ ও রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে জমিদার খুররাম খান পন্নীর পক্ষে কাজ করার পরও শামসুল হকের মতো অর্থবিত্ত রাজনৈতিক রাষ্ট্রীয় ক্ষমতাশূন্য নেতার কাছে তার শোচনীয়ভাবে পরাজয় মুসলিম লীগের রক্ষণশীল নেতাদের অজনপ্রিয়তা ও অন্তর্সার শূন্য প্রমাণ করেছিল। এখানেই সেই ইন্টারেস্টিং বিষয়টা যেটা ব্যারিস্টার ফুয়াদ সাহেব তার টক শোতে ভুলভাবে ব্যাখ্যা করেছেন। খুবই গুরুত্বপূর্ণ অংশ, এই অংশটা আপনারা শুনবেন। শামসুল হক সাহেব এই টাঙ্গাইলের উপনির্বাচনে যখন এমএলএ নির্বাচিত হন, তারপরে শামসুল হকের সাথে আসামের মুসলিম লীগ নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পরিচয় ছিল। কলকাতা কেন্দ্রিক রাজনীতি বা ঢাকার রাজনীতিতে মাওলানা ভাসানী যুক্ত ছিলেন না। তিনি আসামের বাঙ্গাল খেদা আন্দোলনের বিপক্ষে দৃঢ় অবস্থান নিয়ে বাংলার শিক্ষিত সমাজে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন। তিনি দেশভাগের পর টাঙ্গাইল এসে বসবাস শুরু করেছেন। এ তথ্য শামসুল হক বঙ্গবন্ধুকে জানান। বঙ্গবন্ধুর পরামর্শে মাওলানা ভাসানীকে সরকার বিরোধী নতুন একটি দল গঠনে আগ্রহী করে তোলার ব্যাপারে শামসুল হক দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি তাকে রাজিও করান। শামসুল হক বঙ্গবন্ধু সহ কয়েকজন তরুণ নেতার আন্তরিক প্রচেষ্টায় একটি নতুন রাজনৈতিক দল গঠনের চূড়ান্ত প্রস্তুতি শেষ হয়। মাওলানা ভাসানীর মতো নেতাও তারা পেয়ে যান। এ সময় বঙ্গবন্ধুর ঢাকার রাজনৈতিক জীবনে দ্বিতীয়বারের মতো গ্রেপ্তারের ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনের সমর্থন দেবার অপরাধে গ্রেপ্তার হয়ে 19 এপ্রিল তাকে কারাগারে চলে যেতে হয়। তিনি কারাবন্দী অবস্থায় 1949 সালের 23 জুন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এ প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের লেখায় তিনি লিখেছেন, কর্মী সম্মেলন খুব তোড়জোড় চলছিল। আমরা জেলে বসেই সংবাদ পাই, যা হোক কোথাও হল বা জায়গা না পেয়ে শেষ পর্যন্ত হুমায়ুন সাহেবের রোজ গার্ডেন বাড়িতে সম্মেলনের কাজ শুরু হয়েছিল। শুধু কর্মীরা না, অনেক রাজনৈতিক নেতাও সেই সম্মেলনে যোগ দেন। শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আল্লামা মাওলানা রাগিব আহসান এবং এমএলএদের ভিতর থেকে
জনাব খয়রাত হোসেন, বেগম আনোয়ারা খাতুন, আলী আহমদ খান ও হাবিবুর রহমান চৌধুরী ওরফে ধনু মিয়া এবং বিভিন্ন জেলার অনেক প্রবীণ নেতাও যোগদান করেছিলেন। সকলেই একমত হয়ে নতুন রাজনৈতিক দল গঠন করলেন এবং তার নাম দেওয়া হলো পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। মাওলানা আব্দুল হামিদ খান সভাপতি, জনাব শামসুল হক সাধারণ সম্পাদক এবং আমাকে করা হলো জয়েন্ট সেক্রেটারি। আচ্ছা, যখন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ যখন গঠিত হয় তখন বঙ্গবন্ধু জেলখানায় ছিল। কি কারণে জেলখানায় ছিল? কারণ হইতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণী কর্মচারীদের একটা আন্দোলন চলতেছিল। ওই সময় এই আন্দোলনের তাদের কর্মচারীদেরকে সমর্থন জানানোর কারণে সরকার তাকে ধরে নিয়ে জেলখানায় ভরে দেয় এবং তিনি জেলখানায় থাকেন। ব্যারিস্টার ফোয়াদ তার ওই ইন্টারভিউতে টক শোতে তিনি দাবি করেছেন যে বঙ্গবন্ধু নিজে মেকানিজম করে সবকিছু করে ফেলছে আর কি। তো এইখানে ঐতিহাসিক এই লেখকের বক্তব্য অনুযায়ী বা ঐতিহাসিক দলিল অনুযায়ী দেখা যায় যখন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়েছে তখন তিনি জেলখানায় ছিলেন এবং তিনি তখন সুপরিচিত নেতা ছিলেন, কিন্তু এমন কোনো বড় নেতা ছিলেন না যে তিনি দলকে ফ্যাব্রিকেটেড করতে পারেন। তো তারও আগে যে কথাটা বলা প্রয়োজন, যখন এই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ বা আওয়ামী মুসলিম লীগ যখন প্রতিষ্ঠিত হবে বা চিন্তা করা হবে তখন তো বঙ্গবন্ধু এবং শামসুল হক সাহেবরা ঢাকায় অবস্থান করতেছিল। 150 মোগলটুলির যে কেন্দ্রীয় কার্যালয় ছিল সেই কার্যালয়ে তারা অবস্থান করতেছিল এবং তারা মোটামুটি এই অঞ্চলের মানুষজনের সাথে রাজনীতি করতেও ছিল। কিন্তু মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তখনও ঢাকার রাজনীতি বা এই পূর্ব বাংলার রাজনীতির সাথে তখনও জড়িত না। উনি আসামের থেকে দেশভাগের পরে টাঙ্গাইল এসে সবেমাত্র বসবাস করা শুরু করছেন এবং তার এই অঞ্চলের রাজনীতি সবেমাত্র সে আবার নতুন করে শুরু করছে। তো তাকে নিয়ে আসার পরিকল্পনা শামসুল হক বঙ্গবন্ধুরাই করেছিল। তো সেইখানে বঙ্গবন্ধু কিভাবে নিজের গায়ের জোর দেখায়া এই এত কিছু করলো আমার আসলে বোধগম্য হচ্ছে না আমাদের, এবং আমার কাছে মনে হয় যে এইখানে ইতিহাস বিকৃতি করা হয়েছে এবং ইতিহাস বিকৃত করে ব্যারিস্টার ফোয়াদ সাহেব তার নিজের মন মতো একটা ইতিহাস যেটা তার ফেভারে থাকে, তার পক্ষে থাকে, তিনি সেটা উপস্থাপন করার চেষ্টা এবং সেটাকেই জনগণকে বোঝানোর চেষ্টা করতেছে বা করা হচ্ছে। যাই হোক, এই পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ যখন গঠিত হওয়ার পরে পূর্ব পাকিস্তানের যে খাজা নাজিমুদ্দিনের মদতপুষ্ট বা পরিচালিত প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের আন্ডারে যে সরকার এই অঞ্চলে প্রতিষ্ঠিত ছিল তাদের সম্পর্কে বলা হচ্ছে যে আওয়ামী মুসলিম লীগ গঠিত হওয়ার পর সরকারের টনক নড়ে। পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান একে হঠকারী সিদ্ধান্ত বলে ক্ষোভ প্রকাশ করেন। মুসলিম লীগের রক্ষণশীল গোষ্ঠী আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকে পাকিস্তানের সংহতি ধ্বংসের চক্রান্ত বলে আখ্যায়িত করেছে। কিন্তু আওয়ামী মুসলিম লীগ গঠনে পাকিস্তানের জাতীয় সংহতি বিনষ্টের কোনো হঠকারী সিদ্ধান্ত ছিল না, বরং মুসলিম লীগের ক্ষমতাধীষ্ঠ সংকীর্ণ দৃষ্টিভঙ্গির নেতাদের দলকে পকেটস্থ করার জন্য অ্যাডহক কমিটি গঠন ও ওয়ার্কার্স ক্যাম্পের নেতাকর্মীদের দলে স্থান না দেওয়ার বিষয়টি ছিল হঠকারী সিদ্ধান্ত। এ প্রসঙ্গে প্রখ্যাত রাজনীতিবিদ আবুল মনসুর আহমেদ লিখেছেন, বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগ ভাঙিয়া দিয়া সরকার সমর্থকদের দিয়া অ্যাডহক কমিটি গঠন করা হয়। এইভাবে জাতীয় প্রতিষ্ঠানের দরজা জনসাধারণের মুখের উপর বন্ধ করিয়া দেওয়ায় মুসলিম লীগ কর্মীদের সামনে আর কোনো পথ খোলা থাকে নাই, তাই তারা জনগণের মুসলিম লীগ গঠন করিয়াছিলেন। আওয়ামী মুসলিম লীগ গঠনের সময় কারাবন্দী থাকলেও দলটি গঠন পরিকল্পনায় নেপথ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ভাবনার সূতিকাগার থেকে তার প্রচেষ্টা, আন্তরিকতা, ত্যাগ, একনিষ্ঠতা আওয়ামী মুসলিম লীগকে সাংগঠনিক রূপে বিশেষ সহযোগিতা করেছেন। তার অনবদ্য ভূমিকা প্রসঙ্গে বদরুদ্দিন ওমর লিখেছেন, তার এই দক্ষতা পরবর্তীকালে আওয়ামী মুসলিম লীগ ও আওয়ামী লীগ সংগঠিত করার সময় দেখা গিয়েছিল। যদিও তিনি আওয়ামী মুসলিম লীগ হওয়ার সময় জেলে ছিলেন, তবু একথা নিঃসন্দেহে বলা চলে যে তিনিই ছিলেন আওয়ামী লীগের নেতৃস্থানীয় মূল সংগঠক। সোহরাওয়ার্দী ভাসানী নেতা হলেও সংগঠন গড়ে তোলার দিকে তাদের তেমন দৃষ্টি ছিল না। তারা এক হিসাবে ছিলেন আন্দোলনের সংগঠক, কিন্তু দলের ব্যাপারে তারা ভূমিকা রাখলেও মূল ভূমিকা ছিল শেখ মুজিবের।
সরকার বিরোধী রাজনৈতিক দল আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা বাঙালি জাতির ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। পাকিস্তান প্রতিষ্ঠার পর মুসলিম লীগ নেতাদের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, স্বজনপ্রীতি, কোটারি মনোবৃত্তি প্রতিরোধে দলটি অকৃত্রিম ভূমিকা রেখেছে। সর্বোপরি দলটির প্রতিষ্ঠা সোহরাওয়ার্দী ভক্ত ও মুসলিম লীগের উদারপন্থী অংশের ছাত্র ও জাতীয় রাজনীতির নেতাকর্মীদের পূর্ব পাকিস্তানের রাজনীতিতে যুক্ত থেকে দেশ ও জাতির অধিকারের পক্ষে কাজ করার এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্নচারীদের একটি প্ল্যাটফর্ম হিসাবে তৈরি হয়েছিল। মজার বিষয় হচ্ছে, তিনি আওয়ামী মুসলিম লীগের কথা সম্পূর্ণভাবে মিউট করে বা স্কিপ করে চলে গেলেন। তিনি ওখানে ব্যবহার করলেন আওয়ামী লীগ, এবং যেটা প্রতিষ্ঠার সাথে মাওলানা আব্দুল হামিদ খানের দূর দূর পর্যন্ত কোনো সম্পৃক্ততা ছিল না। কিন্তু সেই ইতিহাসকে তিনি অন্য একটা বিষয়ের ইতিহাসকে তিনি আর একটা বিষয়ের ইতিহাসের সাথে মিশায়া ফেলেন, মিক্সড করলেন এবং তাও ভুলভাবে উপস্থাপন করলেন। আশা করি আমাদের এই লাইভ থেকে বা আমাদের এই কথোপকথন থেকে, এই সময় থেকে আপনারা সত্য ইতিহাসটা জানতে পারবেন বা জানলেন, এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।